হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া অন্তর্গত 3.2 ইউনিটের সালোক সংশ্লেষ এর ব্যাপারে আলোচনা করব। এই ভিডিওতে আমরা টেক্সট বুক পুরোপুরি আলোচনা করছি। এর কোনো নোটের ব্যাপার নেই, অর্থাৎ ক্লাসের যে টেক্সট বুক সেই টেক্সট বুককে আমরা পড়তে শিখি। তো চলো দেরি না করে আমরা বই পড়তে শিখি এবং বই পড়ি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার করি। তো চলো প্রথমে দেখো, জৈবনিক প্রক্রিয়ার প্রথম যে ইউনিটটা ছিল সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষ কাকে বলে বা সালোক সংশ্লেষ কি জিনিস? দেখো, সালোক সংশ্লেষের ধারণা, ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নেস। তাহলে ফটোসিনথেসিস হচ্ছে সালোক সংশ্লেষ, যা উদ্ভিদের মধ্যেই হয়, যার মাধ্যমে এই পৃথিবীর যত খাদ্য, উদ্ভিদ বা প্রাণীর যে খাদ্য, সেই খাদ্যর প্রাথমিক উৎস হচ্ছে কি তোমার সালোক সংশ্লেষ। তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি প্রথম আবিষ্কার করেন কে? বার্নেস। এটা দুটো শব্দ নিয়ে গঠিত। ফটোস মানে আলোক, আলোক মানে সূর্যালোক কথা বলা হচ্ছে এখানে। সিনথেসিস মানে সংশ্লেষ, অর্থাৎ আলোর উপস্থিতিতে খাদ্যের সংশ্লেষ করা। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল সৌরশক্তির রাসায়নিক শক্তিতে পরিণত করে এটিপি যৌগের মধ্যে আবদ্ধ রাখে। তার কি হচ্ছে, সমস্ত শক্তির উৎসকে সূর্যের মধ্যে যে সৌরশক্তি রয়েছে, সেই সৌরশক্তির মধ্যে যে শক্তি রয়েছে সেটা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত করা। যে খাদ্যটা আমরা খেলে আমাদের কি হবে, তোমার এটিপি উৎপন্ন হবে এবং আমরা আমাদের প্রয়োজনীয় শক্তির যোগান পাবো। এর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে কি হলো, সূর্যের মধ্যে যে শক্তি রয়েছে, যেটা সমস্ত শক্তির উৎস, সেই শক্তিরা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। এই রাসায়নিক শক্তি গ্লুকোজ জাতীয় খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। H2O এবং CO2 এর বিক্রিয়ায় গ্লুকোজ এবং শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। জল এবং কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের কাঁচামাল। সূর্যালোক এবং ক্লোরোফিল হলো সালোক সাহায্যের উপাদান। তাহলে কি হচ্ছে, সালোক সংশ্লেষের কাঁচামাল কি হলো, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং তোমার হচ্ছে 12 অণু জল। এই দুটো বিক্রিয়া করে কার উপস্থিতিতে? এক হচ্ছে সানলাইট অর্থাৎ সূর্যলোক, আর একটা হচ্ছে কে? ক্লোরোফিল। এই ক্লোরোফিলের উপস্থিতিতে, ক্লোরোফিলে কি? ফোটন কণা, ফোটন পার্টিকেল উপস্থিতিতে এই 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল পরস্পর বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ উৎপন্ন করে C6H12O6 এবং কি তৈরি করবে? 6 অণু অক্সিজেন তৈরি করবে। হলো, প্লাস কি তৈরি করবে? এখানে তোমার এনার্জি তৈরি করবে। অর্থাৎ এনার্জি বলতে এখানে তোমার অক্সিজেন তৈরি করবে আর 6 অণু জল তৈরি করবে। হলো, তো এই প্রক্রিয়ায় কি হচ্ছে, তোমার ক্লোরোফিল যুক্ত, এখানে দেখো সংজ্ঞাটা দেখো তাহলে, যে উপচিতিমূলক, উপচিতি মানে হচ্ছে কি, যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতিমূলক প্রক্রিয়া বলা হয়। প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত কোষে, মানে উদ্ভিদ যেগুলো সবুজ উদ্ভিদ তাদের ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে শোষিত জল এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয় এবং গৃহীত CO2 এর সমপরিমাণ অক্সিজেন নির্গত হয়। অর্থাৎ যে পরিমাণ তোমার CO2 এখানে গৃহীত হয়েছিল সেই পরিমাণ অক্সিজেন তৈরি হয়েছে। এখানে যে পরিমাণ CO2 নেওয়া হয়েছিল সেই পরিমাণ অক্সিজেন তৈরি হয়েছে। এবং অক্সিজেনটা কোথায় তৈরি হয়েছে? অক্সিজেনের প্রধান উৎস হচ্ছে এখানে জল। জলের মাধ্যমে তোমার এই অক্সিজেনটা তৈরি হয়েছে। তাই এটা সমপরিমাণ, যত পরিমাণ তোমার কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছিল সেম একই পরিমাণ তোমার CO2 তৈরি হয়েছে এবং এর উৎস হচ্ছে কি? জল। এবং উৎপন্ন খাদ্য সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। এবং কি হচ্ছে এখানে? এবং সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ হচ্ছে। তাহলে এই যে সানলাইট, সৌরশক্তি, এই রাসায়নিক শক্তি রূপে কার মধ্যে আবদ্ধ হলো? এই গ্লুকোজের মধ্যে আবদ্ধ হলো। ক্লিয়ার? এবার বলছে সালোক সংশ্লেষ স্থান কোথায় হচ্ছে?
তাহলে আমরা প্রথমে বললাম কি ক্লোরোফিল যুক্ত কোষে ক্লোরোফিলের মধ্যে কি হয়, ফটোসিনথেসিস হচ্ছে। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হলো পাতা, অর্থাৎ যে কোনো সবুজ অঙ্গ হচ্ছে সালোক সংশ্লেষের স্থান। এছাড়া অন্যান্য স্থান যেমন সবুজ কাণ্ড লাউ কুমড়োর ক্ষেত্রে, সবুজ মূল বা আত্তীকরণ মূল অর্কিড পানি ফলের ক্ষেত্রে, উপপত্র মটরের ক্ষেত্রে, পর্ণবৃন্ত আকাশমণির ক্ষেত্রে, সবুজ বৃতি চালতা এবং শালুক। ফুলের দলমণ্ডল কাঁঠালি চাপা এবং আতা অবশ্যই সবুজ হতে হবে। ফলত্বক আম এবং ডাব। সবুজ উদ্ভিদ ছাড়াও কিছু প্রতিষ্ঠা রয়েছে যেমন ইউগ্লিনা এবং ক্রাইসেনিবা। এরা হচ্ছে মিক্সোফাইসি বলা হয়। কেন মিক্সোফাইসি বলছে, এরা যখন সূর্যালোক উপস্থিত থাকবে তখন এরা সালোক সংশ্লেষ করে, কিন্তু যখন সূর্যালোক অনুপস্থিত থাকবে তখন আবার প্রাণীর মতো আচরণ করে। এই জন্য ইউগ্লিনা এবং ক্রাইসেনিবাকে দুটো জীবের মধ্যবর্তী, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব বলা হয়ে থাকে বা মিক্সোফাইসি বলা হয়ে থাকে। কিছু ব্যাকটেরিয়ার মধ্যে যেমন রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ক্লোরোবিয়াম সালোক সংশ্লেষ করতে পারে। এগুলো এখানে মনে রাখবে, ব্যাকটেরিয়ার মধ্যে যখন সালোক সংশ্লেষ হবে তার রঞ্জক পদার্থ হবে ব্যাকটেরিয় ক্লোরোফিল। ব্যাকটেরিয় ক্লোরোফিল। এবার বলছি তাহলে সমস্ত সবুজ অংশ, সবুজ অংশ মানে যেখানে ক্লোরোফিল অবশ্যই থাকবে। সবুজ মানে হচ্ছে ক্লোরোফিল, সবুজ অংশ, অন্য কালার কিন্তু ফটোসিনথেসিস হবে না। এবার বলছি এই যে পর্ণকাণ্ড দেখো, ফনিমনসারকে দেখতে পাচ্ছ, এখানে আত্তীকরণ মূল দেখতে পাচ্ছ, ইউগ্লিনা, এই যে ইউগ্লিনা দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে কি ক্রাইসেনিবা এটা দেখতে পাচ্ছ। এখানে তোমার এই যে ডটগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্লোরোফিল। পাতার ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ, পাতার স্পঞ্জি প্যারেনকাইমা প্যালিসেড প্যারেনকাইমার মধ্যে যে ডটগুলো রয়েছে, অর্থাৎ এই যে গঠনগুলো রয়েছে এরকমভাবে, এবং এখানে ডটগুলো এগুলো সব ক্লোরোফিল। এই ক্লোরোফিলের মধ্যে ফটোসিনথেসিস হয়। পাতাকে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ বলার কারণ কি? কেন পাতাকে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ বলা হয়? পাতার প্রসারিত তল, অর্থাৎ পাতা কি হয়, পাতা চ্যাপ্টা হয়, অর্থাৎ পাতার মধ্যে কি থাকে দেখো, পাতার অনেকটা প্রসারিত তল থাকে, পত্ররন্ধ্রের উপস্থিত, পাতার মধ্যে কি থাকছে, পাতার মধ্যে পত্ররন্ধ্র, যার মধ্যে গ্যাসের আদান প্রদান ঘটবে। ক্লোরোফিলের প্রাচুর্য দেখো, কত ক্লোরোফিল রয়েছে এগুলোতে, পাতাতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকবে। অবিরাম জল সরবরাহ, পাতার মধ্যে যে সমস্ত এই যে ভেনগুলো থাকে, এই শিরা উপশিরাগুলো, এগুলো আসলে কি, এগুলো আসলে জাইলেম এবং ফ্লুয়েম। এর মধ্যে কি থাকে, জাইলেম থাকে আর ফ্লুয়েম থাকে, তাই পাতায় কন্টিনিউ জলের সরবরাহ হয়। তাই পাতাকে সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলে। সবুজ পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মধ্যে অবস্থিত ক্লোরোফিল যুক্ত কলা হলো মেসোফিল কলা। তার এটা হচ্ছে ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বস্থক এবং এটা নিম্নত্বক, দুই দিকেই কি হচ্ছে তোমার সালোক সংশ্লেষ হচ্ছে, যেহেতু সবুজ ক্লোরোফিল উপস্থিত রয়েছে। নেক্সট পেজে চলে যাও, সালোক সংশ্লেষের উপাদান কি? তাহলে সালোক সংশ্লেষের আবদ্ধ কি দেখলাম আমরা, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল ব্যবহার হলো, যেটা সূর্যালোক আর ক্লোরোফিল এই দুটোর উপস্থিতিতে কি হলো, 6 অণু অক্সিজেন তৈরি করলো, 1 অণু গ্লুকোজ তৈরি করলো এবং 6 অণু জল তৈরি করলো, হলো। তাহলে এখানে উপাদান কি দেখো, কাঁচামাল হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোক হিসেবে, সহায়ককারী উপাদান হিসেবে কি সূর্যালোক থাকছে এবং ক্লোরোফিল থাকছে। তাহলে আবশ্যিক উপাদান হচ্ছে কাঁচামাল H2 এবং CO2, সাহায্যকারী উপাদান সূর্যালোক এবং ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড, দুটোই কিন্তু রঞ্জক পদার্থ, টিনয়েড, দুটোই কিন্তু রঞ্জক পদার্থ। এবার অন্যান্য উপাদান কি? কারণ এই সালোক সংশ্লেষে কি হয়, দুরকম রিয়াকশন হয়, একটা লাইট রিয়াকশন বা আলোক বিক্রিয়া এবং একটা হচ্ছে অন্ধকার বিক্রিয়া অর্থাৎ ডার্ক রিয়াকশন। তো এবার কি হচ্ছে দেখো, এটা সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, এখানে সূর্যালোক ছাড়াই ঘটে। ডার্ক মানে রাত্রিবেলা হবে এরকম কোনো বিক্রিয়া না, ডার্ক মানে হচ্ছে দিনের বেলাতেই হবে, কিন্তু সূর্যালোকের দরকার পড়বে না। তো লাইট রিয়াকশনে কি হলো দেখো, এখানে তৈরি হলো কি এটিপি, NADH2 এবং অক্সিজেন তৈরি হলো, ক্লিয়ার। এবার ডার্ক রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে, এদের কি সানলাইট, সূর্যের মধ্যে যে শক্তি, সূর্যালোক শক্তি, সেই শক্তিটা কার মধ্যে সঞ্চিত হলো, এটিপি NADH2 আকারে সঞ্চিত হলো, কার মধ্যে সঞ্চিত হলো, লাইট রিয়াকশন তৈরি হলো।
এবার এই শক্তিটা ডাইরেক্ট রিয়াকশনে যে স্টার্চ সিনথেসিস হবে, স্টার্চ সিনথেসিস হবে, ওই স্টার্চের মধ্যে এটিপি এবং NADH2টা স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হবে, স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হবে। এবার স্টার্চ কি হচ্ছে আমাদের শরীরে বা উদ্ভিদ শরীরে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করবে এবং গ্লুকোজটা ক্রেবস গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মাধ্যমে, ক্রেবস সাইকেলের মাধ্যমে এসে আমাদের এনার্জি অর্থাৎ এটিপি তৈরি করবে। এনার্জি মানে এটিপি তৈরি করবে আর তৈরি করবে CO2 এবং তৈরি করবে জল। ক্লিয়ার হলো যে আমরা লাইট রিয়াকশন সূর্যালোকের মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিটা আলোক বিক্রিয়ার মাধ্যমে এটিপি এবং NADPH2 মধ্যে আসলো। এবার অন্ধকার বিক্রিয়ার মাধ্যমে সেই শক্তিগুলো খাদ্যের মধ্যে, খাদ্য বলতে কি উদ্ভিদের উৎপন্ন খাদ্য হচ্ছে শ্বেতসার। তাহলে এই শ্বেতসারের মধ্যে কি হলো, এটা শ্বেতসার এক ধরনের পলিস্যাকারাইড, বহু শর্করা, ওর মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হলো। এরপরে যখন আমরা রেসপিরেশন অর্থাৎ সেই স্টার্চটাকে খাদ্য হিসেবে গ্রহণ করলাম বা কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তার শরীরে আসলো, তখন বিপাক প্রক্রিয়ার মাধ্যমে বহু শর্করাটা ভেঙে একটা মনোস্যাকারাইড অর্থাৎ একক শর্করা তৈরি করলো। একক শর্করা তখন কোষের মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমের মধ্যে গিয়ে তোমার কি ধরো এটিপি এবং CO2 এবং H2 তৈরি করলো। এই এটিপি তৈরি করলো, সেই এটিপির মাধ্যমে আমরা আমাদের শরীরের দরকারি এনার্জি সমস্ত পাই এবং CO2 কে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসও বের করে দিই। তাহলে এখানে দেখো বলে টুকরো কথা কি বলছে, পাতার ত্বকে অধিক রোম থাকলে পত্ররন্ধ্রগুলো ওই রোম দ্বারা ঢাকা পড়ে, যার ফলে গ্যাসের বিনিময় কম হওয়ার কারণে অধিক রোমযুক্ত পাতায় সালোক সংশ্লেষ কম হয়। তার বুঝতে যে সমস্ত পাতার উপরে অধিক রোম থাকে তাদের ক্ষেত্রে পত্ররন্ধ্রগুলো কেন অধিক রোম থাকে, এটা একটা প্রশ্ন। কেন অধিক থাকে? কারণ যে সমস্ত পাতার ক্ষেত্রে মানে মাটিতে জলের পরিমাণ কম থাকবে, যে সমস্ত উদ্ভিদ কম জেরোফাইট জাঙ্গল উদ্ভিদ অর্থাৎ কম জল জন্মাবে, তাদের পত্ররন্ধ্রটা ডাইরেক্ট উপরের পৃষ্ঠে মানে উপরে থাকবে না। কারণ উপরে থাকলে কি হবে, ওখান থেকে বাষ্পমোচন বেশি হওয়ার ফলে গাছটা শুকিয়ে মারা যাবে। ওই জন্য ওটা পাতার কিছুটা ভিতরের দিকে থাকে, যার ফলে কি হয় তোমার ও বাষ্পমোচন কম হয়। তো এই সমস্ত পত্ররন্ধ্র পাতার ক্ষেত্রে সালোক সংশ্লেষের হারটা কম হবে, কারণ গ্যাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানটা কম হয়। আবার কোঁচকানো পাতার তলের ক্ষেত্রফল কম হওয়ার দরুন ওই পাতায় কম পরিমাণ সূর্যালোক শোষণ করে। মানে একটা হচ্ছে কি, যে পাতার মধ্যে তোমার কি থাকবে, পত্ররন্ধ্রটা ভিতরের দিকে ঢুকানো থাকবে এরকম ভাবে, আর এখানে রোম থাকবে এরকম ভাবে, এটাকে বলা হয় সাংকেন স্টোমাটা, যার ক্ষেত্রে পাতার উপরে প্রচুর লোম থাকবে এবং পত্ররন্ধ্রটা ভিতরে থাকবে, তাকে বলা হয় এটাকে পত্ররন্ধ্র। তার ক্ষেত্রে তাকে বলা হচ্ছে কি সাংকেন স্টোমাটা। যার ক্ষেত্রে কি হবে, যে পাতারা কি হয় এরকম কুচকে অবস্থান করবে, এরকম কুচকে অবস্থান, তার ফলে কি পাতার সারফেস এরিয়া কম হবে, সারফেস এরিয়া কম বলে সূর্যালোক কম পাবে। সবচেয়ে ভালো সালোক কি হবে, যেটা একবারে ওপেন পেজ, অর্থাৎ যার সারফেস এর একটা অনেক বেশি হবে বলে পত্ররন্ধ্রের পরিমাণও বেশি হবে এবং সূর্যালোকও বেশি বেশি পাবে। তাই কোঁচকানো পাতায় সালোক সংশ্লেষ কম হয়। এবার দেখো কার্বন ডাইঅক্সাইডের কাজ কি দেখো। তাহলে এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড দেখি, এই কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন সেটা কার মধ্যে সঞ্চিত হয়, সেটা গ্লুকোজের মধ্যে সঞ্চিত হয়। আর জলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে জল থেকে অক্সিজেন তৈরি হয়, আর কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা গ্লুকোজের মধ্যে সঞ্চিত হয়। তো স্থলজ উদ্ভিদরা CO2 উৎস বায়ুর গ্যাসের, যেগুলো উদ্ভিদ স্থলভাগে থাকে তাদের CO2 উৎস কোথায়, তাদের CO2 উৎস হচ্ছে এর মধ্যে কি বলছো এটাকে তোমার বায়ুমণ্ডল। কিন্তু জলজ উদ্ভিদ হচ্ছে কি, তাদের ক্ষেত্রে কি হয়, যেহেতু জলে থাকে তো জলে মিশ্রিত কার্বন ডাইঅক্সাইড, জলে কিভাবে কার্বন ডাইঅক্সাইড থাকে, জলের মধ্যে H2O সঙ্গে CO2 মিশ্রিত অবস্থায় থাকে। এটা কার্বনিক অ্যানহাইড্রেজ বলে এনজাইমের মাধ্যমে H2CO3 উৎপন্ন করে ও H+ এবং HCO3- উৎপন্ন করে। ওকে, এই যে এই HCO3 থেকে ওরা কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে।
এবার সালোক সংশ্লেষের কি ভূমিকা? সালোক সংশ্লেষের একটা কাঁচামাল হলো কার্বন ডাইঅক্সাইড, দেখেন ডেফিনেটলি আমরা দেখেছি এখানে কার্বন ডাইঅক্সাইডের কাঁচামাল, এবং H2 এর সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে হচ্ছে যে গ্লুকোজ উৎপন্ন হয় সেই গ্লুকোজের প্রধান উৎসকে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের কার্বন কোষস্থ যোগে গ্লুকোজে অঙ্গীভূত হয়, অঙ্গারাত্মীকরণ ঘটে। তাই এই যে কার্বন রয়েছে কার মধ্যে অঙ্গীভূত হচ্ছে, গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত হচ্ছে। সুতরাং CO2 ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। এবার জল দেখো, তাহলে স্থলজ উদ্ভিদরা জলের উৎসকে মাটির কৈশিক জল। মাটিতে 3 ধরনের জল থাকে, একটা হচ্ছে কি হাইগ্রোস্কোপিক ওয়াটার, যে সমস্ত জলগুলো মাটির কণার সঙ্গে খুব শক্তভাবে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেটা উদ্ভিদ গ্রহণ করতে পারে না। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার, অর্থাৎ অভিকর্ষের টানে মাটির নিচে চলে যায়। একটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, অর্থাৎ কৈশিক জল, যে জলটা মাটির সঙ্গে খুব আলগাভাবে যুক্ত থাকে বলে উদ্ভিদরা সেই জলটাকে শোষণ করতে পারে, মাটির কণার ফাঁকে অবস্থিত। জলজ উদ্ভিদরা জলের উৎস জল থেকে নিচ্ছে। পরাশ্রয়ী উদ্ভিদ যারা ভেলামেন যুক্ত অর্কিড, পরাশ্রয়ী বলতে যারা অন্য গাছের উপরে তোমার বসবাস করে, অর্কিডরা বিশেষ করে, তাদের ক্ষেত্রে কি একটা মূল ঝুলে থাকে, সেই ঝুলে থাকা মূল যেটাকে আমরা ভেলামেন বলছি। ঝুলে থাকা অর্কিডের ক্ষেত্রে কি পাওয়া যায়? ভেলামেন পাওয়া যায়। ভেলামেন মানে যেটা বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে। এবার সালোক সংশ্লেষের ভূমিকা কি? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আরেকটি কাঁচামাল হলো জল। ঠিক, তাহলে এখানে দেখো আমরা ভেবেছি জল একটা কাঁচামাল। সালোক সংশ্লেষের প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে। কারণ কেন ইলেকট্রন প্রদান করে? জলটা ফটোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গিয়ে H+ প্লাস OH মাইনাস প্লাস ইলেকট্রন তৈরি করে, এবং এই ইলেকট্রনটা ক্লোরোফিলকে উত্তেজিত করে, আর OH মাইনাস থেকে তোমার অক্সিজেন তৈরি হয়। হলো, তারপরে অন্ধকার বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করার জন্য যে হাইড্রোজেনের জল বিশিষ্ট উৎপন্ন হয়। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে, আর জলের জারণ ঘটে। এই জন্য একে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। তাহলে জল হচ্ছে অক্সিজেনের প্রধান উৎস। জল ক্লোরোফিলকে উদ্দীপ্ত করার জন্য যে ইলেকট্রন দরকার তার উৎস। জল কি করে? কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে গ্লুকোজ তৈরি করে। জল নিজে জারিত হয়ে গিয়ে তোমাদের অক্সিজেন উৎপন্ন করে। নেক্সট পেজ বলছে সূর্য। এবার সূর্যালোকের ভূমিকা কি দেখো। তাহলে আমরা যখন ক্লোরোপ্লাস্ট পড়ছি, তো ক্লোরোপ্লাস্টটা দেখতে কেমন হচ্ছে? এরকমভাবে ক্লোরোপ্লাস্ট থাকছে এবং সেখানে কি থাকছে? সেখানে থাইলাকয়েডগুলো এভাবে তোমার স্তরে স্তরে সাজানো রয়েছে, এভাবে ছাড়ানো থাকে। আর থাইলাকয়েডের মধ্যে স্ট্রোমা ল্যামেলি থাকে। তাহলে এটা হচ্ছে গ্রানা, এটা হচ্ছে স্ট্রোমা, যেখানে অন্ধকার বিক্রিয়া হয়, স্ট্রোমা। আর যেটা হচ্ছে গ্রানা, যেখানে আলোক বিক্রিয়া হয়। হলো, এবার এই যে গ্রানা রয়েছে, তো গ্রানার যে কোষ পর্দা, অর্থাৎ একটা গ্রানাকে যদি দেখা যায় তাহলে এরকম হচ্ছে গ্রানার বাইরের দিকে যে কোষ পর্দা থাকে, সেই কোষ পর্দার মধ্যে দুটা ফটো সিস্টেম থাকে। ফটো সিস্টেম বলতে যেখানে সালোক সংশ্লেষ হয়। একটাকে বলি আমরা PS2 ফটো সিস্টেম 2, একটা বলে PS1। ওকে, তো এই PS2 যেটা ফটো সিস্টেম, এটা কি করছে দেখো, সূর্যালোক যখন আসছে, সূর্যালোকের উপস্থিতিতে PS2টা সেই সূর্যালোকের উপস্থিতি কি করছে? জলকে বিয়োজিত করছে কার? ক্লোরিন এবং ম্যাঙ্গানিজ আয়নের উপস্থিতিতে ভেঙে দিয়ে এখানে অক্সিজেন তৈরি করছে, ইলেকট্রন তৈরি করছে এবং প্রোটন তৈরি করছে। তো অক্সিজেনটা গ্রেচন বস্তু হিসেবে বেরিয়ে যাচ্ছে দেহ থেকে, এবং এই ইলেকট্রনটা তখন এই ফটো সিস্টেম 2 যেটা আমার কি হচ্ছে, যেটা হচ্ছে তোমার P680 মানে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ লাইটকে অ্যাবজর্ব করবে। সেটা তখন এই ইলেকট্রনের উপস্থিতিতে কি হচ্ছে? উত্তেজিত হয়ে হাই এনার্জি স্টেটে চলে আসছে, হাই এনার্জি স্টেট। ক্লিয়ার? তো এখানে বলছে দেখো সূর্যালোক তাহলে কি কাজ করলো? এক ফটোলাইসিস ঘটালো। ফটোলাইসিস মানে ফটো মানে আলোক, লাইসিস মানে হচ্ছে ভাঙা। আলোকের উপস্থিতিতে জলের বিশ্লেষণকে ফটোলাইসিস বিজ্ঞানী রোবন হিল সর্বপ্রথম আবিষ্কার করেছিল, ওকে হিল বিক্রিয়া বলা হয়। তাহলে জীবজগতের সমস্ত শক্তির উৎস হলো সূর্য। তো আমাদের পৃথিবীতে যত শক্তি রয়েছে তার প্রধান উৎস কি? সূর্য। এবং সূর্য আলো কে ব্যবহার করতে পারে? একমাত্র উদ্ভিদরা। সূর্য থেকে আগত আলোকরশ্মি কেবলমাত্র দৃশ্যমান আলোকরশ্মি 390 থেকে 760 ন্যানোমিটার
যেমন আমরা এক্স রে, গামা রে, আলট্রাভায়োলেট রে, এগুলোর ওয়েভলেন্থটা খুব কম, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য খুব কম হওয়ার জন্য এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার ভেদন ক্ষমতা তত কম হবে। ভেদন ক্ষমতা যার যত কম হবে তার ভেদন ক্ষমতা বলতে, ধরুন না কোনো একটা দেয়ালকে লাইটটা এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে, ক্রস করে চলে যাচ্ছে, সেটাকে ভেদন ক্ষমতা বলছি। তো ইউভি রে বা গামা রে এদের ক্ষেত্রে ভেদন ক্ষমতাটা খুব বেশি বলে তারা আমাদের চোখে পড়ে না, কিন্তু হয়তো আমাদের শরীর ভেদ করে চলে যাচ্ছে ওরা। কিন্তু যখন তুমি বেনি আশাকল বা ভিপজিওরের ক্ষেত্রে পাবে, বেনি আশাকল 7টা রং যেটা আমাদের রয়েছে তার ক্ষেত্রে এটা হচ্ছে 390 থেকে 760 ন্যানোমিটারের মধ্যে, অর্থাৎ এই লাইটগুলো আমরা খালি চোখে দেখতে পাই। এই লাইটগুলো কি হচ্ছে সালোক সংশ্লেষের করতে সাহায্য করে। এবার সালোক সংশ্লেষে আলোর ভূমিকা কি দেখো। সূর্যালোকের ফোটন কণা ক্লোরোফিল দ্বারা শোষিত হলে ক্লোরোফিল সক্রিয় তেজময় হয়ে ওঠে এবং ক্লোরোফিল থেকে ইলেকট্রন নির্গত হয়। এই সক্রিয় ক্লোরোফিল জলের অণুকে বিশ্লিষ্ট করে H+ ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন করে ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলে। এটা এক্ষুনি বললাম যে সূর্যালোক যখনই আসলো এখানে, তখন এই PS2 কি ফটোসিস্টেম 2, যেখানে সালোক সংশ্লেষ ঘটছে, আলোক বিক্রিয়া ঘটছে, সে জলকে উত্তেজিত হয়ে জলকে বিশ্লিষ্ট করলো, সেখান থেকে প্রোটন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করলো। 2 নম্বর হচ্ছে সূর্যালোকের ফোটন কণা মধ্যস্থ কোয়ান্টাম। কোয়ান্টাম হচ্ছে সূর্যালোকের শক্তির একক কোয়ান্টা বলা হয়। ক্লোরোফিল দ্বারা শোষিত হলে ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা বাহিত হওয়ার সময় যে শক্তি ত্যাগ করে তা এডিপির সঙ্গে অজৈব ফসফেটকে যুক্ত করে এটিপি সংশ্লেষ করে। তো এই যে ইলেকট্রনটা যে বয়ে যাচ্ছে, সেই ইলেকট্রনটা কি করছে, যখন বিভিন্ন ক্যারিয়ার, বিভিন্ন বাহকের মাধ্যমে যখন বয়ে যাচ্ছে, তখন কি করছে, এরা অ্যাডেনোসিন ডাইফসফেটের সঙ্গে ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরি করেছে। এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন, অর্থাৎ আলোকের উপস্থিতিতে যখন এডিপির সঙ্গে ফসফেট যুক্ত হচ্ছে তখন সেটাকে ফটোফসফোরাইলেশন। ফোটো মানে আলো, ফসফো মানে ফসফেট, রাইলেশন মানে যুক্ত করা, অর্থাৎ এডিপির সঙ্গে ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরি করছে। এবং কি করে, নিকোটিনামাইড অ্যাডেনাইড ডাইনিউক্লিওটাইড ফসফেটকে বিজারিত করে। এবং এটা তাহলে এখানে কি হলো, এটাকে বিজারিত করলো। বিজারিত করার পরে কি তৈরি করলো, NADPH তৈরি করলো। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে হলো কি, জারণ বিক্রিয়া ঘটলো, এখানে তোমার বিজারণ বিক্রিয়া ঘটলো। যেটা PS1, আরেকটা ফটোসিস্টেম সালোক সংশ্লেষ স্থান, যেটা থাইলাকয়েডের পর্দার মধ্যে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার চলে এসো রঞ্জক পদার্থ। তাহলে কি কি থাকে রঞ্জক পদার্থ যেগুলো সালোক সংশ্লেষে সাহায্য করে। প্রথম হচ্ছে ক্লোরোফিল। তো ক্লোরোফিল কোথায় আছে দেখো, এটা যদি আমাদের কোষ হয়, উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষের মধ্যে এটা রয়েছে কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে এগুলো হচ্ছে কি থাইলাকয়েড। এবার একটা থাইলাকয়েডকে যে আমি আলাদা করে নিই, তো এই থাইলাকয়েডের মধ্যে কি রয়েছে, এই থাইলাকয়েডটা অনেকগুলো থাইলাকয়েড মানে গ্রানাম তৈরি হচ্ছে। এই গ্রানাম থেকে যদি একটা আলাদা করি, তো এটা হচ্ছে কি তোমার এর থাইলাকয়েডের লুমেন এবং থাইলাকয়েডের পর্দা। তো থাইলাকয়েডের পর্দা রয়েছে, এখানে দুটো রয়েছে কি, একটা ফটোসিস্টেম 1 রয়েছে, ফটোসিস্টেম 2, আর এখানে রয়েছে ফটোসিস্টেম 1, যেখানে সালোক সংশ্লেষটা আলোক বিক্রিয়াটা ঘটছে। ফটোসিস্টেম 2 ও ফটোসিস্টেম 1 রয়েছে। তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দায় অবস্থিত কোয়ান্টোজোম এর প্রধান রঞ্জক হলো ক্লোরোফিল। কোয়ান্টোজোম কি, কোয়ান্টোজোম হচ্ছে কোয়ান্টোজোম, এটা হচ্ছে কি ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষের একক, ইউনিট অফ ফটোসিনথেসিস মানে বলে সালোক সংশ্লেষের একক কি, সেটা হচ্ছে কোয়ান্টোজোম। এটা কি আসলে 250 খানা ক্লোরোফিল একসাথে যুক্ত হয়ে যখন একটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটায় তখন তাই কোয়ান্টোজোম বলা হয়। তাহলে কোয়ান্টোজোম হচ্ছে সালোক সংশ্লেষের একক, যেখানে 250 খানা ক্লোরোফিল একসাথে যুক্ত হয়ে গিয়ে তোমার সালোক সংশ্লেষ ঘটায়। এটি হলো ম্যাগনেসিয়াম যুক্ত প্রোটিন ঘটিত সবুজ বর্ণের রঞ্জক পদার্থ। ম্যাগনেসিয়াম ঘটিত, যেমন আমাদের রক্তের গঠন এবং এর গঠনটা মোটামুটি একই রকম। রক্তের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের জায়গায় কি থাকছে, আয়রন থাকে, আর এখানে আয়রনের জায়গায় ম্যাগনেসিয়াম থাকে। সবুজ বর্ণ রঞ্জক পদার্থ এটি বিভিন্ন ধরনের হয়, যেমন ক্লোরোফিল এ, এই সংজ্ঞাটা মনে রাখবে, কেমিক্যাল ফর্মুলাটা। ক্লোরোফিল এর ক্ষেত্রে সি কার্বন থাকছে 55টা এবং হাইড্রোজেন থাকছে 72টা, তারপর ও থাকছে 4টে, এন থাকছে তোমার ও থাকছে 5টা, অক্সিজেন নাইট্রোজেন 4টা,
এবং তোমার হচ্ছে কি ম্যাগনেসিয়াম থাকছে। আবার ক্লোরোফিল বি এর ক্ষেত্রে দেখো এখান থেকে সিফি একই জিনিস, কিন্তু এখানে হাইড্রোজেনের পরিমাণটা কমে গেল, এখানে অক্সিজেনের পরিমাণটা হচ্ছে বেড়ে গেল, নাইট্রোজেন 4টায় থাকবে, ম্যাগনেসিয়াম। তাহলে এখানে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর ফর্মুলা দেওয়া আছে। শুধু পার্থক্য কোথায়, ওর ক্ষেত্রে 72খানা হাইড্রোজেন 5খানা অক্সিজেন থাকছে, এর ক্ষেত্রে তোমার হচ্ছে 70খানা হাইড্রোজেন এবং 6খানা অক্সিজেন থাকছে। এছাড়া ক্লোরোফিল সি রয়েছে, ক্লোরোফিল ডি রয়েছে, ক্লোরোফিল ই রয়েছে। অধিকাংশ উদ্ভিদে ক্লোরোফিল এ এবং বি থাকে। ক্লোরোফিল এ হলো প্রধান রঞ্জক পদার্থ। ক্লিয়ার? সালোক সংশ্লেষের ভূমিকা। সূর্যালোকের ফোটন কণা মধ্যস্থ শক্তি কোয়ান্টাম শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত হয়ে ইলেকট্রন ত্যাগ করে। উত্তেজিত ক্লোরোফিল জলের আলোক বিশ্লেষণ ফটোলাইসিস পরোক্ষভাবে সাহায্য করে। তাহলে বুঝতে পারলে যে ক্লোরোফিল কি করলো, এই যেখানে ক্লোরোফিল, এটা হচ্ছে ক্লোরোফিল রিয়াকশন সেন্টার, যেখানে ক্লোরোফিল রিয়াকশন সেন্টার বলতে PS1, এটা হচ্ছে PS2। ওকে, এবার PS যখন এরা সূর্যালোককে শোষণ করে, যে রশ্মিগুলো শোষণ করছে, গামা রশ্মি শোষণ করছে, করার ফলে কি করছে, এরা জলকে বিশ্লিষ্ট করছে উত্তেজিত হয়ে, সেখানে H+ প্লাস OH মাইনাস প্লাস ইলেকট্রন তৈরি করছে। এটাকে ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলা হচ্ছে। 2 নম্বর হচ্ছে সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ফটোফসফোরাইলেশন রাসায়নিক শক্তি রূপান্তর এটিপির মধ্যে সঞ্চিত করে। এখন এটা পড়লাম যে এরা কি করে, যখন এই ইলেকট্রনটা বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হবে তখন এরা এটিপির সঙ্গে ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরি করবে, তাকে ফটোফসফোরাইলেশন বলে। ফটো মানে আলোক, ফসফো মানে ফসফেট গ্রুপ, রাইলেশন মানে যুক্ত করা। ক্লোরোফিল নির্গত ইলেকট্রন নিকোটিনামাইড, অ্যাডেনাইন, ডাইনিউক্লিওটাইড, ফসফেটকে বিজারিত করে, সুতরাং ক্লোরোফিল সৌরশক্তির ফোটন কণা সক্রিয় হয়, সক্রিয় হলে জলের ফটোলাইসিস ঘটায়, সৌরশক্তি রাসায়নিক রূপান্তর। মানে কি হচ্ছে যে সূর্যালোকের উপস্থিতিতে এরা এখানে দেখলে আগের পেজে যে ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে উত্তেজিত হচ্ছে এবং উত্তেজিত হওয়ার ফলে জলকে বিশ্লিষ্ট করে এখানে অক্সিজেন তৈরি করছে, ফোটন তৈরি করছে আর ইলেকট্রন তৈরি করছে। এই ইলেকট্রনগুলো কি হচ্ছে, যাচ্ছে, যার ফলে বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হওয়ার সময় ফসফেটকে এডিপির সঙ্গে যুক্ত করে এটিপি তৈরি করছে এবং ফটোসিস্টেম 1 যেটা তোমার P700 700 ন্যানোমিটার লাইটকে অ্যাবজর্ব করছে, সে তখন করছে সেই ইলেকট্রন উপস্থিতিতে NADP-কে NADPH এ কনভার্ট করে দিচ্ছে। তারপর এখন এখানে বলছে ক্যারোটিনয়েড। দেখো কোয়ান্টাজমের মধ্যে, কোয়ান্টাজম তাহলে কি বললাম, 250টা ক্লোরোফিল যুক্ত হয়ে যে সেন্টার তৈরি হয় তাকে বলা হচ্ছে কোয়ান্টাজম। যে কমলা বা হলুদ প্রভৃতি রঞ্জক পদার্থ থাকে ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলের সাহায্যকারী রঞ্জক হিসেবে সাহায্য করে। অ্যাক্সেসরি মানে সাহায্যকারী, মানে যেটা হচ্ছে ক্লোরোফিল একে সাহায্য করছে, সেগুলো হচ্ছে ক্যারোটিনয়েড। অর্থাৎ ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ কি করছে, ক্লোরোফিলকে সাহায্য করছে ফটোসিনথেসিসে। ক্যারোটিনের দু প্রকার, একটা হচ্ছে কমলা বর্ণের ক্যারোটিন, 40খানা কার্বন 56খানা হাইড্রোজেন তৈরি, আর হলুদ বর্ণের জ্যান্থোফিল, 40খানা কার্বন হাইড্রোজেন 56খানা অক্সিজেন দুটো নিয়ে তৈরি। ক্লোরোফিলের মতো সবুজ পাতার মেসোফিল কলা ক্যারোটিনয়েডের উৎস। সালোক সংশ্লেষের ভূমিকা দেখো, তীব্র আলোক এবং অক্সিজেন উপস্থিতিতে ক্লোরোফিল আলোর জারণ বা ফটো অক্সিডেশন থেকে রক্ষা করে ক্যারোটিনয়েডস। মানে আমরা জানি যখন সূর্যালোক আসছে, সূর্যালোকের মধ্যে তোমার 180 থেকে তোমার 1200-1500 ন্যানোমিটার পর্যন্ত সানলাইট থাকছে। এবার যত তরঙ্গদৈর্ঘ্য কম বেশি হবে তত কি হবে, শক্তি কম। এদিকে শক্তি কম হচ্ছে কিন্তু এদের শক্তি অনেক বেশি হচ্ছে, শক্তি বেশি হচ্ছে। এবার এই লাইট যদি 180 ন্যানোমিটারের যদি গামা রশ্মি বা এক্স রশ্মি ক্লোরোফিলের উপরে পড়ে বা ফটো সিস্টেমের উপর পড়ে, এই PS1 PS2 পড়ে, তাহলে কি হবে, তোমার ওখানে ফটো অক্সিডেটিভ ড্যামেজ, ফটো মানে হচ্ছে আলো, অক্সিডেটিভ মানে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে নষ্ট হয়ে যাবে। যেমন তুমি একটা ভালো উদাহরণ ভাবো যে তুমি যদি সানলাইটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো তাহলে কী হবে, তোমার সানবার্ন হয়ে যাবে। সানবার্নটা আসলে কি, ফটো অক্সিডেটিভ ড্যামেজ। অর্থাৎ সূর্যালোকের যে শক্তি, সেই শক্তি তোমার কোষের মধ্যে অর্থাৎ স্কিনের মধ্যে জারণ প্রক্রিয়া ঘটার জন্য তোমার স্কিনটা পুড়ে যাচ্ছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে। সেরকমভাবে উদ্ভিদের ক্ষেত্রে কি ক্লোরোফিল হচ্ছে কত ন্যানোমিটার ওয়েভলেন্থ অ্যাবজর্ব করবে, সে তোমার 680 ন্যানোমিটার থেকে 720 ন্যানোমিটার ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করবে। কিন্তু যদি 180 ন্যানোমিটার বা তার পাশাপাশির কোনো লাইট
এর উপরে পড়ে তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তাই কি করে ক্যারোটিনয়েডগুলো মোটামুটি তোমার 250 থেকে 350 এরকম ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে শোষণ করতে পারে। তাই যখন এই লাইটটা এসে পড়লো, তো এখানে পড়লো, তখন কিছুটা এনার্জি তোমার লাইট বেরিয়ে যাবে। আবার এখান থেকে যখন ক্লোরোফিল বিতে আসছে তখন আবার কিছুটা লাইট বেরিয়ে যাবে, এনার্জি বেরিয়ে যাবে। তারপর যখন এখান থেকে আলটিমেট এখানে আসছে তখন এই ব্যালেন্সটা মেনটেন হচ্ছে। অর্থাৎ যখন একটা রঞ্জক পথ থেকে আরেকটা রঞ্জক পথে যাচ্ছে তখন কিছু পরিমাণে লাইট এনার্জিগুলো বের করে দিচ্ছে। বের করার ফলে কি হচ্ছে, সেটা কম শক্তিশালী হচ্ছে বলে যখন ক্লোরোফিল এতে সূর্যালোকের আলোক রশ্মিটা পড়ছে তখন কি হচ্ছে, সেখানে ক্লোরোফিল এ যে লাইটটা দরকার 680 থেকে 720 ন্যানোমিটারে সেই লাইটটাই সে পাচ্ছে। কিন্তু যদি ডাইরেক্ট ক্লোরোফিল এর উপরে পড়ে তাহলে দেখালো 180 বা 200 ন্যানোমিটার লাইট পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ক্লোরোফিলটা নষ্ট হয়ে যাবে বলে সারা সংশ্লেষ হবে না। এটাকে বলা হয় ফটো অক্সিডেটিভ ড্যামেজ। তারপর দেখো ক্যারোটিনয়েড সাহায্যকারী রঞ্জক হিসেবে সৌরশক্তি শোষণ করে এবং তাদের উত্তেজিত শক্তি ক্লোরোফিল এতে স্থান দেয়। তাহলে এরা কি করলো, প্রথমে লো ওয়েভলেন্থ মানে হচ্ছে কি কম তরঙ্গদৈর্ঘ্য মানে বেশি এনার্জি, মনে রাখবে কম তরঙ্গদৈর্ঘ্য বেশি এনার্জি, লো ওয়েভলেন্থ এর লাইটকে শোষণ করলো, এখানে তোমার হাই ওয়েভলেন্থ লাইটে কনভার্ট করে দিল কে, তার ফলে তোমার এটা বেঁচে গেল। বুঝতে পারলে? এই হচ্ছে পিগমেন্টের গল্প। এরপরে চলে এসো কার্য বর্ণালী। তাহলে কার্য বর্ণালী কাকে বলছেন দেখো, আমরা মোটামুটি যখন সূর্যালোক থেকে আলো আসছে তখন এখানে গামা রশ্মি রয়েছে, এক্স রশ্মি রয়েছে, আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে, আবার অবলোহিত অর্থাৎ ইনফ্রারেড রয়েছে, মাইক্রোওয়েভস রয়েছে, তারপর রেডিও ওয়েভস রয়েছে, বেতার তরঙ্গ রয়েছে। তাহলে এখানে দেখো এই গামারের শক্তি সবচেয়ে বেশি, কারণ এর ওয়েভলেন্থটা সবচেয়ে কম, এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে গামা রশ্মিকে আমাদের শরীরের মধ্যে পড়লেও আমাদের শরীরের হাড় ভেদ করে চলে যায়। আবার দেখো এক্স রশ্মি মাংস ভেদ করতে পারে, হাড় ভেদ করতে পারে না বলে এক্স রশ্মি কি করে, আমাদের এক্স রের কাজে লাগে। আবার হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি কি করে, আমাদের মাংস ভেদ করতে পারে কিন্তু মাংসের বিভিন্ন ক্ষতি করে, কারণ এর শক্তি রয়েছে। তো এই সমস্ত লাইটে ফটোসিনথেসিস হবে না, ওকে, নো ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ হবে না। তাহলে এবার কি হচ্ছে, আবার এই এখানে অবলোহিত ইনফ্রারেড রে বা মাইক্রোওয়েভস রে বা হচ্ছে তোমার যে বেতার তরঙ্গগুলো রয়েছে, অর্থাৎ বেতার তরঙ্গ রয়েছে, এগুলো থেকে এর শক্তি খুবই কম, খুব কম শক্তি। এই খুব কম শক্তিতেও কিন্তু ক্লোরোফিল উত্তেজিত হবে না। তাহলে ক্লোরোফিল কিসে উত্তেজিত হবে, এই ভিজিবল লাইট, যে লাইটগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটারের মধ্যে রয়েছে। তো এই আলোক রশ্মির মধ্যে কি হবে, সালোক সংশ্লেষ হবে বলে এটাকে বলা হচ্ছে কার্য বর্ণালী। ক্লিয়ার? কার্য বর্ণালী যেখানে কার্য হবে, যে বর্ণালীর মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হবে তাকে কার্য বর্ণালী বলা হয়। যেমন দেখো একই তীব্রতা বিশিষ্ট বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সাপেক্ষে সালোক সংশ্লেষের হার নির্ণায়ক লেখচিত্রের সালোক সংশ্লেষ কার্য বর্ণালী বলা হয়। মানে বলছি এখানে দেখো যেমন 400 ন্যানোমিটারে এখানে কি হচ্ছে দেখো, এখানে বলছে কি যেটা নীল কালার আছে এটা ক্যারোটিনয়েড, যেটা রেড কালার আছে এটা হচ্ছে কি ক্লোরোফিল বি, এটা CHLB, আর এটা ক্লোরোফিল এ। তাহলে এখানে দেখো যখন 400 ন্যানোমিটার লাইট দিচ্ছি তখন কিন্তু সালোক সংশ্লেষের হার ক্যারোটিনয়েডের মধ্যে কম হচ্ছে। কখন সালোক সংশ্লেষের হার বাড়ছে, যখন তোমার হচ্ছে কি শোষণ বর্ণালী। তো এবার 500 ন্যানোমিটারে তোমার সবচেয়ে বেশি শোষণ হচ্ছে ক্যারোটিনয়েড, আলো তরঙ্গ দৈর্ঘ্য যখন থাকছে সালোক সংশ্লেষের হার বাড়ছে। আবার তোমার কখন তাহলে কি হচ্ছে, যে যখন ক্যারোটিনয়েড দেখছি আমি ক্যারোটিনয়েড কি করছে, এটা কি করছে দেখো 450 to 500 ন্যানোমিটার লাইটে সালোক সংশ্লেষের হারকে বাড়াচ্ছে। আবার যখন ক্লোরোফিল এ দেখছি আমি তখন কি হচ্ছে দেখো, এখানে প্রথমে দেখো 400 থেকে মোটামুটি 400 থেকে 450 এই লাইটটাতে সালোক সংশ্লেষের হার বেশি দেখাচ্ছে। আবার তোমার 680 মানে এই জায়গাটা দেখো, এই জায়গাটা 680 থেকে 700 ন্যানোমিটার সালোক সংশ্লেষ ভালো দেখাচ্ছে। আবার দেখো ক্লোরোফিল যখন বি ক্ষেত্রে আসছি আমরা তখন দেখো 500 ন্যানোমিটারের সবচেয়ে 500 বলছি তোমার
450 to 500 মধ্যে ক্লোরোফিল বি 450 থেকে 500 মধ্যে ভালো দেখাচ্ছে। আর কোথায় দেখাচ্ছে? আর তোমার হালকা পরিমাণে 650 to 680 ন্যানোমিটার এরকম জায়গায় তোমার ভালো সালোক সংশ্লেষের হারটা দেখাচ্ছে। তো যেখানে সালোক সংশ্লেষের হারটা ভালো হবে সেটাকে কার্যবর্ণালী বলছি। এবার সালোক সংশ্লেষের কার্যবর্ণালীর সঙ্গে শোষণ বর্ণালীর তুলনা করে দেখা যায় ক্লোরোফিল এ ক্লোরোফিল বি দৃশ্যমান আলোকের বেগুনি, নীল এবং লাল অংশে অধিক ক্রিয়াশীল। দেখো তাহলে এখানে এই যে ন্যানোমিটারগুলো কার রয়েছে দেখো, তাহলে এখানে দেখবে যখন বেগুনি কোনটা রয়েছে? এই যে বেগুনি 390 to 430, তাহলে দেখো 400 মধ্যে রয়েছে, এরা ভালো কাজ করছে। আবার দেখো বলছে কি নীল কোথায় রয়েছে? 430 to 470 মধ্যে, মানে এই জায়গাটাতে কাজ করলো, এখানে কাজ করছে। আর তোমার লাল বলতে এখানে 650 760, অর্থাৎ এই জায়গাগুলোতে বেগুনি, নীল এবং আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে। 500 মোটামুটি 500 to 480 to 650 মধ্যে এইটুকু জায়গাতে কিন্তু সালোক সংশ্লেষ ভালো হচ্ছে না। তাই বলছে কি যে সূর্যালোক থেকে যে আলো আসছে, যে আলোতে সালোক সংশ্লেষের হার বেশি হচ্ছে তাই কার্যপ্রণালী বলছি। আর শোষণ প্রণালীকে সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ যে লাইটটাকে শোষণ করছে, বিশেষ করে বেগুনি, নীল এবং লালকে, সেটাকে বলছি আমরা শোষণ বর্ণালী। ক্লোরোফিল রঞ্জকের শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালীর মিল দেখে বোঝা যায় ক্লোরোফিলের প্রধান সালোক সংশ্লেষ রঞ্জক। তাহলে এই শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালী থেকে বোঝা যাচ্ছে যে এটা কি করছে? প্রধান রঞ্জক পদার্থ। তারপর বলছে কি দেখো সালোক সংশ্লেষের পদ্ধতি চলেছে। দেখো সালোক সংশ্লেষ একটা জটিল প্রক্রিয়া, কারণ সমস্ত শক্তি এখানে তৈরি হচ্ছে বলে জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জল জারিত হয় এবং অক্সিজেন মুক্ত করে। এই দেখো জলের জারণ ঘটছে, জারণ ঘটার ফলে কি তৈরি? দেখো অক্সিজেন তৈরি হচ্ছে। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা প্রস্তুত করে। এই দেখো কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে এবং কি তৈরি করছে? শর্করা তৈরি করছে। একে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকে। জারণ প্রক্রিয়াটি সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, তাই একে আলোক নির্ভর আলোক রাসায়নিক বিক্রিয়া বলে বা আলোক দশা বলা হয়। এবং বিজারণ প্রক্রিয়াটি আলোকের উপস্থিতি ছাড়াই ঘটে, তাই আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার বিক্রিয়া বা অন্ধকার দশা বলা হয়। তাহলে যেহেতু এই জল থেকে জারণ প্রক্রিয়া অক্সিজেন তৈরি করলো, এটাকে আলোক বিক্রিয়া বলছি আমরা। সূর্যালোকের উপস্থিতি হলো আলোক বিক্রিয়া। কিন্তু কি হলো? এই কার্বন ডাই অক্সাইড থেকে তোমার গ্লুকোজ তৈরি হলো, এটা কি হয়? অন্ধকার পদার্থ। আলোর প্রয়োজন হয় না, এখানে আলোর প্রয়োজন নেই। দিন রাত সবসময় হচ্ছে কিন্তু আলোর প্রয়োজন হয় না বলে এটাকে অন্ধকার বিক্রিয়া। অন্ধকার বিক্রিয়া বলা হয়ে থাকে, অন্ধকার বিক্রিয়া বলি। তাহলে বুঝতে পারলে যে জারণ বিক্রিয়া হচ্ছে আলোক বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া হচ্ছে অন্ধকার বিক্রিয়া। এবার পয়েন্ট হচ্ছে দেখো বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম অন্ধকার বিক্রিয়াটি লক্ষ্য করেন বলে একে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে এই বিক্রিয়াটা কি বলা হচ্ছে? ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়। ব্ল্যাকম্যান বিক্রিয়া, কারণ বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম আবিষ্কার করেছিল। মেলভিন ক্যালভিন কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ C14 এর সাহায্যে প্রথম এই দশাটির ধারাবাহিক বিবরণ দেন। তো এই যে অন্ধকার বিক্রিয়াটা কেমন ভাবে হচ্ছে কে বলেছিল? মেলভিন কেলভিন। তো ওই জন্য একে বলা হয় কি? কেলভিন সাইকেল, কেলভিন চক্র বলা হয়ে থাকে। সে কি ব্যবহার করেছিল? সে C14 রেডিও আইসোটোপ ব্যবহার করেছিল, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করেছিল। সেজন্য অন্ধকার বিক্রিয়াটাকে কেলভিন চক্র বলা হয়। সমগ্র সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি পাচন। তাহলে এখানে কি হলো? জল আলোর উপস্থিতিতে জারিত হয়ে অক্সিজেন তৈরি করছে, আর কার্বন ডাই অক্সাইড আলোর অনুপস্থিতিতে বিজারিত হয়ে তোমার গ্লুকোজ তৈরি করছে। এই অন্ধকার বিক্রিয়াটা প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলে একে অন্ধকার বিক্রিয়া বা ব্ল্যাকম্যান রিয়াকশন বলা হয়। এবং এই অন্ধকার বিক্রিয়ার যে রাসায়নিক স্টেপগুলো রয়েছে সেগুলো আবিষ্কার করেছিল বিজ্ঞানী মেলভিন কেলভিন, ওই জন্য কেলভিন চক্র বলা হয়ে থাকে। সে কি করে? C14 রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় মৌল ব্যবহার করেছিল। আলোক নির্ভর দশা বা আলোক দশা। এবার দেখো
আলোক দশা বলতে লাইট রিয়াকশন, অর্থাৎ আলোক বিক্রিয়া ঘটে, মানে জল থেকে আলো, এর উদ্দেশ্যটা কি, জল থেকে অক্সিজেন তৈরি করা। তার ঘটনা হচ্ছে কোথায়, ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে। ক্লোরোপ্লাস্টের গ্রানা বলতে এই যে ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড রয়েছে, সেই থাইলাকয়েডগুলোর মধ্যে তোমার ঘটছে আলোক বিক্রিয়া, হলো থাইলাকয়েডগুলোর মধ্যে। তো লাইট রিয়াকশন, এটা গ্রানার মধ্যে হচ্ছে লাইট রিয়াকশন, আলোক বিক্রিয়া ঘটছে, আলোক বিক্রিয়া। এবং আলোক বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়, এটিপি তৈরি হয় আর NADH2 তৈরি হলো। এবার এটা হচ্ছে কি, এই অংশটা স্ট্রোমা বলা হয়। স্ট্রোমাতে কি ঘটে, অন্ধকার বিক্রিয়া ঘটে, অন্ধকার বিক্রিয়া। এই অন্ধকার বিক্রিয়াতে কি হয়, তোমার তৈরি হয় কি, গ্লুকোজ তৈরি হয়। এবং গ্লুকোজ তৈরি, এবং এটিপি আর NADH2 এই দুটো জিনিস যেটা আলোক বিক্রিয়াতে তৈরি হলো, সেটা কি হয়, এর মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়, তাহলে বুঝতে পারলে ওভারঅল রিয়াকশনটা, যে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে তোমার হচ্ছে কি আলোক বিক্রিয়া ঘটে, আলোক বিক্রিয়ায় জলে জারণ ঘটে এবং এটিপি আর NADH2 তৈরি হয়। আর অন্ধকার বিক্রিয়া কি হয়, এই এটিপি আর NAD ওখানে গ্লুকোজ তৈরি হয় বা স্টার্চ তৈরি হয়, ওকে, খাদ্য তৈরি হয়, এবং খাদ্যের মধ্যে তোমার এই এটিপি NADH2টা স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। ক্লিয়ার? প্রয়োজনীয় উপাদান কি, এখানে জল লাগবে, ক্লোরোফিল লাগবে, সূর্যালোক লাগবে, ADP লাগবে, NADP লাগবে, কারণ ADP থেকে তোমার ATP তৈরি হবে আর NADP থেকে তোমার NADPH2 তৈরি হবে, ওকে। আর জলটা ভেঙে কি তৈরি করবে, জল থেকে অক্সিজেন তৈরি করবে আর ক্লোরোফিল, সূর্যালোক লাগছে। পর্যায়ে আলোক দশার বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করা হলো, চলো দেখা যাক তাহলে। এখানে দেখো, প্রথমে সৌরশক্তির আবদ্ধ করো। তার প্রথম কাজ হচ্ছে কি, এর মধ্যে যে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 রয়েছে, এই যেটা, এটা গ্রানা একটা অংশকে থাইলাকয়েড বলছি আমি, এবং এর মধ্যে কি রয়েছে, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 রয়েছে। তার মধ্যে কি হচ্ছে, এখানে P680 ন্যানোমিটার আবদ্ধ হচ্ছে, আর PS1 গিয়ে তোমার P700 ন্যানোমিটার লাইট আবদ্ধ হচ্ছে। আবদ্ধ হওয়ার ফলে কি করছে, ওরা উত্তেজিত হচ্ছে এবং জলকে ভেঙে অক্সিজেন তৈরি করছে। আর কি তৈরি করছে, এটিপি তৈরি করছে আর NADPH2 তৈরি করছে। হলো কথা বুঝতে পারলে? এটিপি NADPH2 আবার কেলভিন চক্রে কি, কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে সুগার তৈরি করছে এবং এই এটিপি আর NADH2 সেই খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দায় অবস্থিত কোয়ান্টাজম কি বলেছিলাম, সালোক সংশ্লেষের একক। মধ্যস্থ বিভিন্ন সালোক সংশ্লেষের রঞ্জক দ্বারা সূর্যালোকের ফোটন কণা মধ্যে শক্তি, কোয়ান্টাজম হলো সালোক সংশ্লেষের একক, আর কোয়ান্টা হচ্ছে সূর্যালোকের শক্তির একক। বিভিন্ন সালোক সংশ্লেষের রঞ্জক কি রয়েছে, ক্যারোটিনয়েড রয়েছে, ক্লোরোফিল বি রয়েছে প্রভৃতি দ্বারা সৌরশক্তির সবশেষে বিশেষ পদ্ধতিতে ক্লোরোফিল এতে স্থানান্তরিত হয়। তাহলে আগে দেখলে এক্সার রিপিটমেন্ট, প্রথমে ক্যারোটিনয়েড থাকলো, ক্যারোটিনয়েডের পর থাকলো কি, ক্লোরোফিল বি থাকলো, ক্লোরোফিল বি এর পরে ক্লোরোফিল এ থাকলো, তারপর থাকলো কি, ফটোসিস্টেম থাকলো। তাহলে এখানে রেজোনেন্স বলতে এখানে স্লাইড শোষণ করলো সূর্যালোক, তারপর এটা ট্রান্সফার হলো এই ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, তোমার এখানে এনার্জি ত্যাগ হয়ে যাচ্ছে, এনার্জি বেরিয়ে যাচ্ছে। আলটিমেট তোমার ক্লোরোফিল এতে এসে কত, 680 থেকে 700 ন্যানোমিটার লাইট এখানে অ্যাবজর্ব হলো, সৌরশক্তির আবদ্ধকরণ হলো। এরপর ক্লোরোফিল যখন সৌরশক্তি এই শক্তিটাকে যখন নিয়ে নিল, তখন সে সক্রিয় হলো, এবং সক্রিয় হওয়ার পরে জলটাকে ভেঙে গিয়ে কি করলো, এই দেখো, এই ক্লোরোফিল সৌরশক্তি শোষণ করে ক্লোরোফিল থেকে একটা ইলেকট্রন বিচ্যুত হয়ে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়। অর্থাৎ আমার যে PS2টা ছিল, এখানে PS2 অর্থাৎ ফটোসিস্টেম 2 যে সানলাইট শোষণ করলো কত, P680 ন্যানোমিটার, জলকে ভাঙলো,
এই ইলেকট্রনটা কি করলো, একে উত্তেজিত করলো, উত্তেজিত করার ফলে কি হলো, এটা ইলেকট্রন শোষণ করবে, হায়ার স্টেটে আসলো, PS2টা উত্তেজিত অবস্থায় আসলো, এটা হচ্ছে উত্তেজিত অবস্থা, দ্য এক্সাইটিং কন্ডিশন। এ তখন ইলেকট্রনটাকে বহন করে নিয়ে গেল বিভিন্ন বাহকের মাধ্যমে, আর যখন বহন করে নিয়ে যাচ্ছে তখন কি তৈরি হলো, এখানে এডিপি থেকে এটিপি তৈরি হলো, এডিপির সঙ্গে ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এই ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি করলো। আবার এখানে রয়েছে কি ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1, যেটা কি করলো, সানলাইট থেকে কত অ্যাবজর্ব করলো, এটা P700 700 ন্যানোমিটার লাইটকে অ্যাবজর্ব করলো, যার ফলে এও একটা এক্সাইটেড স্টেটে গেল, উত্তেজিত অবস্থায় গেল, উত্তেজক যাওয়ার পরে এ কি করলো, তোমার ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে NADP+ থেকে NADPH2 তৈরি করলো। হলো ইলেকট্রন শক্তি তাপ শক্তি ত্যাগ করে নিম্ন শক্তি স্তরতে নেমে আসে। এবার ক্লোরোফিল থেকে ইলেকট্রন বিচ্যুত হলে ক্লোরোফিল উত্তেজিত বা সক্রিয় হতে, এবার এটা ইলেকট্রনটা কি হলো, ক্লোরোফিলে লাগলো, ক্লোরোফিল উত্তেজিত হয়ে গেল। উত্তেজিত যখন হলো, ক্লোরোফিল যখন উত্তেজিত হলো তখন সে কি করলো, জলের বিশ্লেষণ ঘটলো, কার উপস্থিতিতে, ক্লোরিন এবং ম্যাঙ্গানিজ আয়ন উপস্থিতিতে। সূর্যালোকের উপস্থিতিতে ম্যাঙ্গানিজ এবং ক্লোরিন আয়নের সহায়তায় সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH মানে দেখো হাইড্রোজেন হাইড্রক্সিল আয়ন তৈরি হয়েছে। জলের এই প্রকার আয়নকে জলের আয়নীকরণকে জলের আলোক বিশ্লেষণ বা জলের ফটোলাইসিস বলা হয়। তাহলে এটাকে বলছে, এই পদ্ধতিটাকে ফটোলাইসিস বলছে। এই পদ্ধতিটা প্রথম বিজ্ঞানী রবার্ট হিল আবিষ্কার করেছিল বলে এর নাম হচ্ছে হিল বিক্রিয়া। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো আলোক নির্ভর দশার অন্তিম পদার্থের সৃষ্টি। তো আলোক নির্ভর দশার শেষ পদার্থ কি তৈরি, দেখেন অক্সিজেন উৎপাদন। তাহলে অক্সিজেন কোথায় উৎপন্ন হলো, এই যে দেখো এটা হচ্ছে কোথায় থাকবো, এটা হচ্ছে যে থাইলাকয়েড আমরা পেয়েছিলাম, থাইলাকয়েড, এই থাইলাকয়েডের যে কোষ পর্দা ছিল, এটা এই যে কোষ পর্দা, সেই কোষ পর্দার গঠন হচ্ছে এটা, এই যে কোষ পর্দার গঠন। ওখানে কি রয়েছে দেখো, ওখানে ফটোসিস্টেম 2 রয়েছে আর ফটোসিস্টেম 1 রয়েছে। এটা হচ্ছে ফটোসিস্টেম 1, এটা হচ্ছে ফটোসিস্টেম 2, হলো। আর এটা হচ্ছে তোমার এটিপি সিনথেজ, এটা একটা এনজাইম, এটা ইলেকট্রন বাহক এবং এনজাইম। এবার কিভাবে উৎপন্ন হচ্ছে দেখো, তাহলে ফাইনাল ইলেকট্রন কিভাবে তৈরি হচ্ছে, জলের ফটোলাইসিস পদ্ধতিতে হাইড্রোক্সিল থেকে ইলেকট্রন বিচ্যুত হলে হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হয়। 4 অণু জল থেকে 4টি হাইড্রোক্সিল যুক্ত হয়। উপজাত বস্তু হিসেবে 1 অণু অক্সিজেন ও 2 অণু জল উৎপন্ন হয়। অর্থাৎ এখানে বিক্রি দেখছো, প্রথমে 4 অণু জল আসলো, সূর্যালোক ক্লোরোফিল উপস্থিত ফটোসিস্টেম, যেখানে তোমার কত 680 ন্যানোমিটার লাইটকে অ্যাবজর্ব করেছে। ক্লিয়ার? আর এখানে কি, এখানে হচ্ছে 700 ন্যানোমিটার লাইটকে অ্যাবজর্ব করেছে, 700। এটা P700 ন্যানোমিটার লাইটকে অ্যাবজর্ব করেছে, আর ফটোসিস্টেম 1 680। এই 680 ন্যানোমিটার লাইটকে অ্যাবজর্ব করার ফলে এই ফটোসিস্টেম 1টা, যেটাকে অ্যান্টেনা কমপ্লেক্স বলছি আমরা, অ্যান্টেনা মানে যেটাকে আমরা 250 খানা ক্লোরোফিল একসাথে যুক্ত হয়ে কোয়ান্টোজম তৈরি করেছে, এবং এই কোয়ান্টোজমটাকে একটা অ্যান্টেনা কমপ্লেক্স বলছে। হ্যাঁ, সেখানে জলকে বিশ্লিষ্ট করে অক্সিজেন তৈরি করেছে আর প্রোটন তৈরি করেছে। আর কেউ তৈরি হয়েছে কি, ইলেকট্রন তৈরি হয়েছে। ইলেকট্রনটা কি করে চলে গেছে তোমার, একে উত্তেজিত অবস্থায় নিয়ে গেছে। দেখো এই হলুদ সূর্যের মধ্যে করা আছে, কারণ এটা হচ্ছে উত্তেজিত অবস্থা। এবার NADP+ এর বিজারণ, তাহলে একটা জলের কি হলো, এখানে জারণ ঘটলো। ক্লিয়ার? এবার এই ইলেকট্রনটা কিভাবে বহন হয়ে যাবে, বিভিন্ন ইলেকট্রন হবে, প্লাস্টোকুইনল এর মাধ্যমে বাহিত হয়ে সাইটোক্রোম B6F কমপ্লেক্সের মাধ্যমে বাহিত হয়ে প্লাস্টোসায়ানিনে যাবে, প্লাস্টোসায়ানিন থেকে PS1 এ যাবে। যেমন বলছে ফটোলাইসিস পদ্ধতিতে H+ আয়ন এবং ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন জারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট দ্বারা গৃহীত হয়। তাহলে এই যে ইলেকট্রনটা বহন হয়ে গেল, এই দেখো ইলেকট্রনটা চলে আসছে, ওটা কার দ্বারা গ্রহণ হচ্ছে, এই যে NADP+ এর মাধ্যমে গৃহীত হচ্ছে, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেটের দ্বারা গৃহীত হচ্ছে। গৃহীত হওয়ার পরে কি হচ্ছে, এর ফলে NADPH+ H+ উৎপন্ন করছে। এখানে এই যে NADPH+ H+ বা NADPH2 তৈরি করছে, এখানে বিজারণ বিক্রিয়া ঘটছে, বিজারণ। এবার দেখেন বলছে এটিপি সৃষ্টি, কিভাবে এটিপি সৃষ্টি হলো। তো এবার দেখো যে এখানে যে প্রোটনগুলো তৈরি হচ্ছে, তাহলে এই যে কোষ পর্দার ভিতরে কি প্রোটনের পরিমাণটা বেড়ে যাচ্ছে,
প্রোটনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই প্রোটনের পরিমাণটা যখন বেড়ে যাচ্ছে তখন এখান থেকে কি হচ্ছে, এটা ধরে নাও এখান থেকে তখন প্রোটনগুলো বাইরে বেরিয়ে আসবে। প্রোটনগুলো বাইরে বেরিয়ে আসবে কার মাধ্যমে বেরিয়ে আসছে? এটিপি সিনথেজের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে। এই প্রোটনগুলো বেরিয়ে আসছে। যখন প্রোটনগুলো স্ট্রোমার মধ্যে বেরিয়ে আসছে তখন কি হচ্ছে, এটা কিন্তু মোটরের মতো সবসময় ঘুরতে থাকে বলে এটাকে বলে F0 কমপ্লেক্স, এটাকে বলা হয় F1 কমপ্লেক্স। হলো, যখন বেরিয়ে আসছে তখন এরা এডিপি এবং ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করছে। তাহলে জল বিশিষ্ট হওয়ার ফলে কি হচ্ছে, এখানে প্রোটন তৈরি হচ্ছে এবং ইলেকট্রন তৈরি হচ্ছে। ইলেকট্রনটা বাহকের মাধ্যমে যখন বাহিত হচ্ছে তো প্লাস্টো কুইনল থেকে আবার দেখো দুটো প্রোটন বেরিয়ে আসছে। এবার প্রোটন যখন এই থাইলাকয়েডের মধ্যভাগ আছে, তো এখানে যখন প্রোটনের পরিমাণটা বেড়ে যাচ্ছে তখন এটা অ্যাসিডিক কন্ডিশন হচ্ছে। এই প্রোটনগুলো তখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দেখতে যাবে, এর ভিতর থেকে বাইরের দিকে আসবে, অর্থাৎ গ্রানা থেকে বাইরের দিকে স্ট্রোমাতে আসবে। যখন স্ট্রোমাতে আসবে তখন স্ট্রোমাতে উপস্থিত এডিপি প্লাস ফসফেট যুক্ত হয়ে তোমার কি তৈরি করবে? এটিপি তৈরি করবে। হলো, এডিপি ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসার পর বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা বাহিত এনএডিপি প্লাস দ্বারা গৃহীত হয়। ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন এইরূপ পরিবহনের সময় যে শক্তি নির্গত করে তা এটিপি এজ, এই যে এটিপি সিনথেটেজ বা এটিপি এজ, না আসল নাম হচ্ছে এটিপি সিনথেটেজ, মানে যে এটিপি তৈরি করে, উৎসেচক দ্বারা ব্যবহৃত হয়। এর ফলে এডিপি এবং অজৈব ফসফেট যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি সংশ্লেষ হয়। তার ফলে এডিপি প্লাস ফসফেট যুক্ত হওয়ার ফলে এটিপি উৎপন্ন কখন, যখন এখান থেকে প্রোটনগুলো বাইরে বেরিয়ে আসছে। এই ঘটনাকে ফটো ফসফোরাইলেশন বলে। অর্থাৎ আলোকের উপস্থিতিতে জল ভাঙলো, ইলেকট্রন গেল, ইলেকট্রনগুলো চলে গেল এবং এখান থেকে প্রোটন বেশি উৎপন্ন হলো। প্রোটনগুলো অ্যাসিডিক কন্ডিশন, আম্লিক কন্ডিশন বাড়িয়ে দিল কোথায়? থাইলাকয়েডের মধ্যে, যেটা তোমার হচ্ছে এটিপি সিনথেসের মাধ্যমে বাইরে বেরোলো। বাইরে বেরোর ফলে তোমার তৈরি হয়ে গেল কি? এটিপি তৈরি হলো ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে। তাহলে আলটিমেট আলোক দশার প্রধান প্রোডাক্ট কি হলো? একটা অক্সিজেন যে রেশন পদার্থ হিসেবে বাইরে বেরিয়ে গেল এবং তৈরি হলো এটিপি আর তৈরি হলো NADPH2। এই দুটো জিনিস তৈরি হলো, যেটা পরবর্তীতে অন্ধকার দশায় কাজে লাগবে। এরপর চলে এসে আমাদের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। এখানে কি হচ্ছে দেখো, বলছে সংঘটনস্থল কোথায়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চল। অর্থাৎ এটা যদি ক্লোরোপ্লাস্ট হয় তো ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চল, এগুলো গ্রানা, আর গ্রানার বাইরের দিকে রয়েছে স্ট্রোমা। স্ট্রোমাতে হচ্ছে তোমার এগুলো হচ্ছে গ্রানা। প্রয়োজনীয় উপাদান কি? রাইবোলোজ 20 ফসফেট, 5 কার্বন যুক্ত রাইবোলোজ 20 ফসফেট তৈরি হয়ে যায়। 5 কার্বন যুক্ত রাইবোলোজ 20 ফসফেট। তারপর কার্বন ডাইঅক্সাইড লাগবে, যে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে উদ্ভিদরা। জল লাগবে এবং এটিপি আর এনএডিপি, এই দুটো কোথাতে তৈরি হয়েছে? এই দুটো তৈরি হয়েছে তোমার আলোক বিক্রিয়ায়, লাইট রিয়াকশনে তৈরি হয়েছে। লাইট রিয়াকশনে তৈরি হয়েছে। উৎপাদিত বস্তু কি? আলটিমেট কি তৈরি হবে? আমার গ্লুকোজ তৈরি হবে, 6 কার্বন যুক্ত গ্লুকোজ তৈরি হবে। এবং কি হচ্ছে? এডিপি আর এনএডিপি। এডিপি মানে এই যে এনএডিপি প্লাস তৈরি হবে আর এডিপি তৈরি হবে। কেন? কারণ এখানকার যে এই যে আলোক বিক্রিয়ায় যে এটিপি আর NADPH2 তৈরি হয়েছিল, অর্থাৎ আলোক বিক্রিয়া, এটা এই দুটো তৈরি হয়েছে কখন? এটা লাইট রিয়াকশন, আলোক বিক্রিয়ার মধ্যে তৈরি হয়েছিল। তো এর মধ্যে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা কার মধ্যে আসছে? এনার্জিটা আসছে তোমার এই গ্লুকোজের মধ্যে সঞ্চিত হচ্ছে স্থৈতিক শক্তিরূপে। পর্যায় দেখো, অন্ধকার দশার বিভিন্ন পর্যায়গুলো নিচে আলোচনা করা হলো। প্রথমে কার্বন ডাইঅক্সাইড। উদ্ভিদরা যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তো এই যে প্রথমে কি হয়, রাইবোলোজ 20 ফসফেট বলে একটা এনজাইম রয়েছে। রাইবোলোজ, এটা হচ্ছে RUBP, রাইবোলোজ 20 ফসফেট। এটা রুবিস্কো বলে একটা এনজাইম রয়েছে, রুবিস্কো এনজাইম। রুবিস্কোর ফুল ফর্ম হচ্ছে রাইবোলোজ 20 ফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এটা হচ্ছে পৃথিবীতে যত এনজাইম পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি যে এনজাইম পাওয়া যায় সেটা হচ্ছে রুবিস্কো। তা রাইবোলোজ 20 ফসফেট রুবিস্কো এনজাইম উৎসেচকের দ্বারা কি করছে? তোমার কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করছে। হলো, CO2 গ্রাহক হিসেবে কাজ করে। আণবিক কোষ ব্যাপন বৃদ্ধি CO2 সঙ্গে বিক্রিয়া করে 6 কার্বন যুক্ত অরবিটাল ফসফেট নামক অস্থায়ী যৌগ তৈরি। তাহলে এখানে কি হচ্ছে? যখন প্রথমে একটা অস্থায়ী যৌগ তৈরি হবে,
অস্থায়ী যৌগ। এই অস্থায়ী যৌগটা, অস্থায়ী মানে খুব অল্প সময়ের জন্য স্থির থাকে, এটা তৈরি হয়ে থাকে বলে কি আরবিটল বিসফসফেট, যেটার নাম হচ্ছে আরবিটল বিসফসফেট তৈরি হলো। তাহলে প্রথম বিক্রিয়াটা কি ঘটলো, যে রুবিস্কো এনজাইমের দ্বারা রাইবোলোজ বিসফসফেট কি করলো, তোমার একটা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করার ফলে তোমার 3 কার্বন অস্থায়ী যৌগ আরবিটল বিসফসফেট তৈরি করলো, 6 অণু কার্বনযুক্ত আরবিটল। কেন কি হলো এখানে, মানে 1 অণু গ্লুকোজ তৈরি হওয়ার জন্য এই চক্রটা 6 বার হতে হবে, মনে রাখবে 6 বার হতে হবে। তো এটা হচ্ছে 5 কার্বনযুক্ত একটা পদার্থ, যেটা তোমার হচ্ছে কি একটা কার্বনযুক্ত CO2 অ্যাবজর্ব করার ফলে 6 কার্বনযুক্ত তোমার কিন্তু আরবিটল ফসফেট তৈরি করলো। ক্লিয়ার? 6 কার্বনযুক্ত। এরপর হচ্ছে কি 6 কার্বনযুক্ত তৈরি হলো। এরপর বলছে কি বিক্রিয়াটি রুবিস্কো রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনের মাধ্যমে তৈরি হচ্ছে। 2 নম্বর ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি। এবার 3 কার্বনযুক্ত, এটা হচ্ছে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে আসলে কি হয়েছে বলতো, 5 কার্বনযুক্ত আরবিপি, যেটা তোমার 5 কার্বনযুক্ত কত এটা হচ্ছে 6 অণু ছিল, হলো। এবার হচ্ছে কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড শোষণ করলো, তার ফলে আপনার আলটিমেট কি তৈরি হলো, এখানে তোমার 3 কার্বনযুক্ত 6 অণু 3 ফসফোগ্লিসালডিহাইড তৈরি হলো। তারপর অস্থায়ী আরবিটল বিসফসফেট দ্রুত ভেঙে গিয়ে 2টি করে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এখানে ফসফোগ্লিসারেট তৈরি করলো। এর জন্য কি করে, বায়ুমণ্ডলে CO2 থেকে কোষস্থ যোগ যে পিজি এর বর্ধমানে কার্বন অঙ্গভূত হয়, সেজন্য অঙ্গারক বলছে এই যে কার্বন ডাইঅক্সাইড কার মধ্যে আসলো, আরবিটল বিসফসফেট থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে চলে আসলো। এই জন্য একে বলা হচ্ছে কি অঙ্গার আত্তীকরণ বিক্রিয়া। পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ হলে, এবার বিজারিত যখন হবে তখন এই যে লাইট রিঅ্যাকশন তৈরি হচ্ছে কি এটিপি বিজারিত হয়ে তোমার এডিপি তৈরি করবে। সবুজ কোষে উৎপন্ন ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথমে আলোক দশে উৎপন্ন এটিপির সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড যৌগ গঠন করে। বিসফসফোগ্লিসারাইড আলোক দশে উৎপন্ন NADPH এবং এর সহায়তায় পিজিএল ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন করছে। তার কি এটিপিকে প্রথমে বিচারিত করার ফলে 6 অণু 1,3 বিসফসফোগ্লিসারাইড 3 কার্বনযুক্ত উৎপন্ন করলো। আবার কি হচ্ছে, বিজারণ প্রক্রিয়ায় NADPH কে ব্যবহার করার ফলে এখানে আবার কি হলো, তোমার 3 কার্বনযুক্ত গ্লিসারলডিহাইড 3 ফসফেট 6 অণু উৎপন্ন করলো। তারপরে কি হচ্ছে, তোমার এরপর কি হচ্ছে, এখানে তো কত গ্লিসারলডিহাইড 3 ফসফেট মানে 18টা কার্বনযুক্ত তৈরি হলো। তৈরি হওয়ার ফলে আমার কি হচ্ছে, এখানে দেখো 12 পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাই ফসফোগ্লিসারিড তৈরি হলো 12 অণু। 3 কার্বনযুক্ত মানে 5 কার্বনযুক্ত 6 অণু। এই বললাম, একটা কথা বললাম কি যে 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য, অর্থাৎ 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য কি করতে হবে, তৈরি করার জন্য কেলভিন সাইকেল 6 বার হতে হবে, 6 বার চক্র হতে হবে, 6 বার চক্রাকার ঘুরতে হবে এটাকে। তাহলে আমরা কি হলো, 5 কার্বনযুক্ত 6 অণু, তাহলে 5 6 30টা, 6টা আমার কার্বন ডাইঅক্সাইড 36টা হয়েছে। তাহলে এটা 12 অণু কি তোমার 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি, 12 অণু, 12 কিন্তু 36 কার্বন হলো। আবার এখানে তোমার 12 অণু তৈরি হবে, 12 36 কার্বন হয়ে গেল। এবার এখানে এসে কি তোমার 3 কার্বনযুক্ত, তাহলে 12 অণু 3 কার্বন 36টা কার্বনযুক্ত তৈরি হয়ে গেল। এবার হচ্ছে দেখো, এখানে 36টা কার্বনযুক্ত যখন তৈরি হলো 3 ফসফোগ্লিসারলডিহাইড, তো এখানে চলে গেল তোমার 5 গ্লিসারলডিহাইড 3 ফসফেট, অর্থাৎ গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি করলো, যেখানে 5 অণু তোমার 5 কার্বনযুক্ত 6 অণু তৈরি, অর্থাৎ 5 × 6 30টা কার্বনযুক্ত চলে আসে। তাহলে বাকি 6টা কার্বন কোথায় গেল, এই যে 2 অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট মানে হচ্ছে 3 + 3 কার্বনযুক্ত, তা 6 অণু কার্বন এখানে চলে আসলো, আর গ্লুকোজ 6 কার্বন। এবার বলছে কি 12 বিসফসফোগ্লিসারেট NADPH এর সঙ্গে যুক্ত হওয়ার ফলে তোমার কি হলো, গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি করলো।
এটাকে মিটিয়ে দাও 6 টাকা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার হচ্ছে আরইউবি রাইবোলোজ বিসফসফেটের পুনঃসংশ্লেষ, অর্থাৎ এটা আবার পুনরায় সংশ্লেষ হবে। কি হচ্ছে দেখো, 12 অণু PgAl2, এই যে 12 অণু PgAl2, এটার নাম হচ্ছে PgAl2 ফসফোগ্লিসারলডিহাইড। ওকে, 3 ফসফেট মানে 3 নম্বর কার্বনে ফসফেট যুক্ত রয়েছে। 10 অণু PgAl2 থেকে কতগুলো অন্তর্গত 6 অণু আরইউবিপি, এই 6 অণুটা এখানে কি 6 অণু, 6 অণু মানে কি 5 আরইউবিপি হলো 5 কার্বন যুক্ত, 5 6 30 খানা কার্বন যুক্ত তোমার আরইউবিপি উৎপন্ন হলো। এবার কেটে তার 10 PgAl2 6 অণু আরইউবিপি উৎপন্ন করলো। এবার গ্লুকোজ সংশ্লেষের মাধ্যমে 2 অণু PgAl, তার 30টা এখানে গেল, তো বাকি বাঁচলো কত 36টা থেকে, তো এখানে কত 36টা ছিল কার্বন, 30টা চলে গেল, তার বাঁচলো কত দুটো এখানে এসে গ্লুকোজ উৎপন্ন করলো। এটাকে আবার বুঝাই আমি, প্রথমে কি হচ্ছে দেখো, অন্ধকার দশা কোথায় হচ্ছে, স্ট্রোমা অঞ্চলে ঘটছে। তো অন্ধকার দশায় কি করছে, রাইবোলোজ বিসফসফেট হচ্ছে প্রথম যৌগ। রাইবোলোজ বিসফসফেট হচ্ছে 5 কার্বন যুক্ত যৌগ। এটাকে একটা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করার ফলে প্রথমে 3 ফসফোগ্লিসারেট তৈরি করলো। ক্লিয়ার? মনে রাখবে যে এই বিক্রিয়া হচ্ছে 6 টাইমস হচ্ছে, 6 বার হচ্ছে। তাহলে একবারে যদি মানে 5 কার্বন যদি একটা আরইউবি দরকার হয়, তাহলে 6 বারে 6টা দরকার হবে, মানে একবারই করে দিচ্ছে 30 খানা কার্বন। কি করছে, একবারে যদি একটা কার্বন ডাইঅক্সাইড দরকার, তাহলে 6 বারে কটা 6টা দরকার হবে, তো 6 যুক্ত করতে 6 খানা কার্বন, 30 খানা কার্বন যুক্ত হয়ে 36 খানা কার্বন যুক্ত 12 অণু 3 ফসফোগ্লিসারাইড তৈরি করলো। কারণ 3 ফসফোগ্লিসারাইড হচ্ছে কি 3 কার্বন যুক্ত মলিকিউল, 3 বারে 36। এরপরে কার্বন 6 ATP থেকে 6 ADP ফর্মেশন হওয়ার ফলে তোমার 12 অণু 1,3 বিসফসফোগ্লিসারাইড তৈরি করেছে, কারণ এটা 3 কার্বন যুক্ত, তাহলে 12 × 3 মানে 36 খানা কার্বন থাকলো, কার্বনের যেন পরিবর্তন না হয়। তারপরে বলছে তাহলে একবারের জন্য একটা এটিপি ব্যবহার, 6 বারে 6টা এটিপি ব্যবহার হচ্ছে। এখানে একবারে যদি একটা NADH2 ব্যবহার হয়, তাহলে 6 বারে 6টা ব্যবহার হয়েছে। এরপরে গ্লিসারলডিহাইড 3 ফসফেট কি হয়েছে, এটাও 3 কার্বন যুক্ত, তাহলে কি তৈরি হয়েছে আমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট PgAl2 হচ্ছে 12 × 3 কার্বন, অর্থাৎ 36 কার্বন। কার্বন কিন্তু সেম আছে সবগুলোতে। এবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 5 গ্লিসারলডিহাইড 3 ফসফেট উৎপন্ন করেছে। এই 5টা মিনিটে তা বুঝতে পারবে। তাহলে এখানে 3 ফসফেট 3 কার্বন যুক্ত, ওকে, তাহলে এখানে 10টা উৎপন্ন হয়েছে, অর্থাৎ 30টা কার্বন যুক্ত। এই 30টা থেকে রাইবোলোজ বিসফসফেট হচ্ছে 5 কার্বন যুক্ত, যেটা তোমার হচ্ছে কি মাত্র 6টা তৈরি হয়ে 30 কার্বন তৈরি করেছে। তাহলে এখানে 6টা কার্বন হারিয়ে যাচ্ছে, ওই 6টা কার্বন তোমার এখানে 3 কার্বন যুক্ত যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হয়েছে, সেটা 2 অণু তৈরি হয়েছে, 2 × 6 2 × 3 6, এখানে 6 কার্বন গ্লুকোজ তৈরি হবে। তাহলে এর অন্ধকার দশার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আলোক দশা উৎপন্ন এটিপি আর NADPH2 মধ্যে যে শক্তি থাকে, সেই শক্তি গ্লুকোজের মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত করা। এরপর হচ্ছে সালোক সংশ্লেষের তাৎপর্য। সালোক সংশ্লেষ কেন দরকার? উদ্ভিদ এবং অন্য জীবের খাদ্যের সৌরশক্তি আবদ্ধকরণ রূপান্তর। পৃথিবীতে কোনো জীব তোমার সূর্যালোককে শোষণ করে খাদ্য তৈরি করতে পারে না, একমাত্র উদ্ভিদ ছাড়া। তাই উদ্ভিদরা কি করছে দেখো, উদ্ভিদ হলো শক্তির মূল উৎস সূর্য। একমাত্র সবুজ উদ্ভিদরাই সালোক সংশ্লেষের সময় সৌরশক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তি রূপান্তরকে ATP অণুর মধ্যে আবদ্ধ করে। তাহলে শক্তির মূল উৎস থেকে সূর্য, একমাত্র সবুজ উদ্ভিদ যারা আছে তারাই সালোক সংশ্লেষের সময় সৌরশক্তিকে খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি রূপান্তরকে ATP অণুর মধ্যে আবদ্ধ করে। পরে ওই শক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হয়, মানে গ্লুকোজ যখন তৈরি হলো, ATP আর NADPH2 খাবারটা তার মধ্যে সঞ্চিত হয়ে গেল। উদ্ভিদ নিজে এবং অন্যান্য জীব, বিশেষত প্রাণীরা ওই খাদ্য গ্রহণ করে দেহকোষে খাদ্যের জারণ গতিশক্তি উৎপন্ন করে। তাহলে এবার ওই খাদ্য যখন আমরা খাচ্ছি, আমাদের সেটা বিপাক প্রক্রিয়া হচ্ছে, জারণ বা শ্বসন প্রক্রিয়া হচ্ছে, তারপরে ATP তৈরি হয়ে আমরা চলাফেরা করছি বা কাজ করছি, যার দ্বারা তার যাবতীয় বিপাক ক্রিয়া নিয়ন্ত্রিত করে। কাঠ, কয়লা, পেট্রোল প্রভৃতির মধ্যে যে শক্তি নিহিত থাকে তা প্রকৃতপক্ষে অনেক বছর আগেকার উদ্ভিদের মধ্যে সংরক্ষিত সৌরশক্তি। তাহলে একটা কাঠ পুড়াচ্ছ, তো কাঠে আসলে কি রয়েছে, ওই যে সূর্যের আলোক, সালোক সংশ্লেষ প্রক্রিয়া তার মধ্যে সঞ্চিত হয়েছিল রাসায়নিক শক্তিরূপে, পরে স্থৈতিক শক্তিরূপে সেটা সঞ্চিত হয়েছে। সেই স্থৈতিক শক্তিটা তোমার যখন জ্বালাচ্ছ কাঠটাকে, সে জ্বলছে। কতক্ষণ জ্বলছে? যতক্ষণ পর্যন্ত সেই স্থৈতিক শক্তিটা থাকছে। কারণ যখন পুড়ে যায় তারপর আর আগুন জ্বালালে জ্বলবে না, কেন? তার মধ্যে স্থৈতিক শক্তিটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে পরিবেশের CO2 এবং O2 এর সমতা। পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.60%, 20.60%,
এবং CO2 পরিমাণ 0.03%। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদরা CO2কে শোষণ করে এবং অক্সিজেনকে ত্যাগ করে, আর শ্বসন প্রক্রিয়ায় প্রাণীরা কি করে, অক্সিজেনকে গ্রহণ করে, CO2কে ত্যাগ করে, যার ফলে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স মেনটেন করে। ক্লিয়ার? আশা করি তোমাদের এই ভিডিওটি উপকারে আসবে। তাই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কোনো যদি ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।